ব্যালকনিতে যেয়ে দেখে কেউ নেই, তাই আবারও রুমে চলে আসলো। আসলে নীল যখন ব্যালকনিতে লুকিয়েছিল তখন খেয়াল করলো পাশের ব্যালকনিতে খুব ইজিলি যাওয়া যাবে, তাই নীল তাড়াতাড়ি পাশের ব্যালকনিতে যে রুমে ঢুকে গেল আর নিজের রুমে চলে গেল। মিহু তো কিছুটা চমকে গিয়েছে মেঘকে এভাবে শান্ত হয়ে রুমে আসতে দেখে। মিহু তো এখন নীলকে নিয়ে আরো বেশি টেনশন করছে। মেঘ রুমে এসে মিহুর দিকে ভ্রু কুচকে তাকালো। কি হলো, কি দেখছো এভাবে? হুম, না আর কিছু না। হুম, তো কিছু যখন হয়নি তখন রুমের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? ও সরি। মিহু সরে যেয়ে সোফায় যেয়ে বসলো। মেঘ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে রুমে এসে দেখলো মিহু সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। মেঘ যেয়ে মিহুকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে গায়ের কম্বল টেনে দিল। মিহু ছুটি মেরে শুয়ে পড়লো আর ঘুমের মধ্যে মেঘের হাত ধরে টান দিল। মেঘ উঠতে যেয়ে উঠতে পারলো না, দেখলো মিহু ওর হাত ধরে আছে। ঘুমের মধ্যে ওর চেহারাটা দেখতে অনেক মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে মিহু ঠোঁট উল্টিয়ে ফেললো তা দেখে মেঘ মুচকি হেসে দিল। আবার মিহু ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছে। মেঘের হাসির রেখাটা এটা দেখে আরেকটু বড় হলো। তারপর মিহুর পাশে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অমনি মিহুর হাসির রেখাটাও একটু বড় হলো। মেঘ মিহুর হাত আস্তে করে ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে গেল, কারণ মেঘ জানে ও যদি মিহুর পাশে শুয়ে পড়ে তাহলে মিহু সকালে ঘুম থেকে উঠে অনেক রিয়াক্ট করবে। মেঘ ব্যালকনিতে যেয়ে ছোট সোফাটাতে বসে এক হাত মাথার উপরে দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ফোন বের করে টিপতে লাগলো। রাত 10:30। একটা সার্ভেন্ট এসে মেঘের রুমে নক করলো। মেঘ যেয়ে গেট খুলে ভ্রু কুচকে সার্ভেন্টের দিকে তাকালো। স্যার, ডিনার রেডি। ডিনার করবেন না? নিচে যাও, আমরা আসছি। আর হ্যাঁ, পাশের রুম থেকে নীলকে ডেকে বলো যে আমি নিচে আসতে বলেছি। ওকে স্যার। সার্ভেন্ট যে নীলকে নিচে আসতে বলে। নীল প্রথমে নিচে যেতে না করলেও পরে ভাবে মিহু তো যাবে, তাই নিচে নেমে আসে। এদিকে মিহু ঘুমাচ্ছে বলে মেঘ মিহুকে ডাকতে পারছে না, তাই মেঘ একাই নিচে চলে যায় আর ভাবে ডিনার শেষ করে আসার সময় মিহুর জন্য ডিনার নিয়ে রুমে নিয়ে আসবে, ততক্ষণও ঘুমিয়ে থাকুক। মেঘ নিচে নেমে আসে ডিনার করার জন্য। মেঘ নিচে নেমে দেখে নীল ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে। মেঘ যে টেবিলে বসলো। মিহু কোথায়? ও ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। তুমি খেয়ে নাও, আমি পরে রুমে খাবার নিয়ে গিয়ে ওকে খাওয়াই দিব। নীল আর কিছু বলল না, কারণ ওর এখন শক্তির প্রয়োজন, তাই কিছু না বলে চুপচাপ বসে খেয়ে তারপর উপরে চলে গেল। মেঘ একটা প্লেটে নিজের হাতে মিহুর জন্য খাবার বেড়ে নিয়ে গেল। উপরে যেয়ে মিহুর পাশে বসলো। মিহুকে টেনে উঠিয়ে বেডের সাথে হায়ালান দিয়ে বসিয়ে দিল। মিহু তখনও ঘুমে তলিয়ে আছে। মেঘ মিহুকে দেখে ভাবছে একটা মেয়ে এতটা ঘুম কাতুরে কি করে হতে পারে। একে তো এই ঘুমের মধ্যে যে কেউ কিডন্যাপ করে নিলেও টের পাবে না। মেঘ মিহুকে খাওয়াতে লাগলো। মিহু ঘুমের তালে তালে খাচ্ছে আর মেঘকে নীল ভেবে ইচ্ছে মতো বকা দিচ্ছে। মেঘ মিহুর বকা শুনে হাসবে না কাঁদবে না রাগ করবে বুঝতে পারছে না। মিহুকে খাইয়ে মেঘ মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। তারপর মিহুর মুখ মুছে দিয়ে ওকে ঠিকভাবে শুয়ে দিয়ে মেঘ আবারও বালকনিতে চলে গেল। সকালে মিহু ঘুম থেকে উঠে দেখে ও বেডে শুয়ে আছে, কিন্তু ও তো সোফায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে বেডে আসলো কি করে? এসব ভাবতেই ওর চোখ গেল ব্যালকনিতে। দেখলো মেঘ ওখানে সোফায় বসে ঘুমাচ্ছে। মিহু আর কিছু না ভেবে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। তখন মেঘ একইভাবে ঘুমাচ্ছিল, তাই মিহু রুম থেকে বেরিয়ে নীলের রুমে গেল। নীল মিহুকে দেখে তাড়াতাড়ি মিহুর কাছে গেল। মিহু, পালানোর রাস্তা পেয়ে গেছি। কিভাবে? তুই মেঘকে যে বলবি যে তোর কোনো জামা কাপড় এখানে নেই, তাই তুই কিছু জামা কাপড় কেনার জন্য শপিংয়ে যাবি, আমাকেও সাথে নিয়ে যাবি এটা বলবি। তারপর? বাকিটা আমার উপর ছেড়ে দে। আর আজ এমনিতেও আমাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। টিকিট, পাসপোর্ট, ভিসা সব তো রেডি আছে। আমরা আজকেই বাংলাদেশে চলে যাব। কিন্তু ফ্লাইটের টিকিটে পাসপোর্ট ভিসা সব তো বাসায়। তুই চিন্তা করিস না, গতকাল রাতে আমি এ বাসার এক সার্ভেন্টের ফোন লুকিয়ে নিয়ে আমার এক বন্ধুকে কল করে সব জানিয়েছি। ও আমাদের হেল্প করবে। পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের টিকিট সব ও নিয়ে এসে এয়ারপোর্টে আমাদের জন্য ওয়েট করবে। আচ্ছা, বলে বলে আমি মেঘের রুমে চলে গেলাম। যে দেখি উনি ওয়াশরুম থেকে বের হচ্ছে। কোথায় ছিলে? নীলের রুমে গিয়েছিলাম। ও, কিছু কি বলবে? হ্যাঁ, মানে আসলে আমি কি হলো বলো। না, মানে আসলে বলেছিলাম কি কি?
আমার তো এখানে কোনো জামা কাপড় নেই, তাই আর কি আমি একটু শপিং এ যেতে চাইছিলাম আর কি। ও, এই কথা বলতে এতক্ষণ তোমার শপিংয়ে যাওয়া লাগবে, তাই তো? হুম। তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। মেঘ রেডি হয়ে নিচে আসলো। মিহু আর মেঘ নিচে নেমে গেল। নীল অলরেডি ডাইনিং এর টেবিলে বসেছিল মিহুর অপেক্ষায়। মেঘ আর মিহু যে টেবিলে বসলো ব্রেকফাস্ট করার জন্য। মিহু, তোরা কি কোথাও বের হচ্ছিস? একটু শপিং এ যাব। ও, মিহু যখনই নীলকে বলতে যাবে যে তুই আমাদের সাথে চল, তার আগেই মেঘ বলে উঠলো, নীল, তুমি আমাদের সাথে চলো, তোমারও তো কোনো জামা কাপড় এইখানে দেই। যা চেয়েছিলাম তাই ইচ্ছে। যাক বাবা, আমার কিছু বলা লাগলো না। মিহু, মেঘ আর নীল ব্রেকফাস্ট করে শপিং মলে চলে আসলো। শপিং মলে ঢোকার সাথে সাথেই মলের ম্যানেজার মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ স্যার, আপনি আমার এখানে? মিট মাই বিউটিফুল ওয়াইফ অ্যান্ড মাই ব্রাদার ইন ল। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ওরা যা যা পছন্দ করবে সব যেন খুব ভালো হয়, আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিজে ওনাদের সব জিনিস দেখাচ্ছি। মিহু, হুম। আমি পাশের কফি শপে আছি, প্রয়োজন হলে ডাক দিও। আচ্ছা। মেঘ চলে গেল। মিহু আর নীল দোকানে ঢুকে গেল। শপিং মলের বাইরে মেঘের গার্ডরা দাঁড়িয়ে আছে। শপিং মলের ভেতরেও গার্ডরা ঘোরাঘুরি করছে। ম্যানেজার মিহু আর নীলকে জামা কাপড় দেখাচ্ছে। নীল ম্যানেজারকে একটু পাস করে মিহুর কাছে গেল। এখান থেকে একটা বোরখা নিয়ে ট্রায়াল রুমে যেয়ে পরে নে, আর হিজাব আর নিকাবটা দিয়ে ভালোভাবে ফেস ঢেকে নিস। তারপর এখান থেকে সোজা শপিং মলের বাইরে চলে যাবি। আমি আর রনি গাড়িতে তোর জন্য ওয়েট করব, ওকে? ওকে, কিন্তু তুই বের হবি কিভাবে? আমার চিন্তা করিস না, আমি বের হয়ে যেতে পারবো। সাবধানে। মিহু ট্রায়াল রুমে যেয়ে ভালোভাবে তৈরি হয়ে বের হলো। নীলের মধ্যে গার্ডদের চোখ এড়িয়ে বেরিয়ে গেল। মিহু আশেপাশে ভালোভাবে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি হাঁটছিল। তখনই সামনে কারোর সাথে ধাক্কা খেলো। মিহু মাথা উঁচু করে তাকিয়ে দেখলো ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু তো ভয়ে পুরো চুপসে গেল, কিন্তু মেঘ মিহুকে অবাক করে দিয়ে সরি বলে চলে গেল। মিহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। আসলে মিহু নিকাব দিয়ে পুরো ফেস এমনভাবে ঢেকে রেখেছিল যে মেঘ মিহুকে দেখে চিনতে পারেনি। মিহু তাড়াতাড়ি শপিং মল থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। নীল গাড়ির গেট খুলে মিহুকে তাড়াতাড়ি উঠতে বলে। তখনই মেঘের গার্ডরা ওদের দেখে ফেলে। মিহু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আর ওদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রনি খুব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করছে। ওদিকে মেঘের কানে মিহুর পালানোর খবর পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেঘ তো পুরো জ্বালামুখী হয়ে গেছে। মেঘ ওদের সব গার্ডদের পাঠিয়ে দেয় ওদের খোঁজার জন্য। এদিকে নীল আর মিহুর সেফটি এয়ারপোর্টে এসে পৌঁছালো। রনির কাছ থেকে ওদের পাসপোর্ট, টিকিট, ভিসা নিয়ে ওরা রনিকে বাই দিয়ে ভেতরে চলে গেল আর বাংলাদেশে চলে আসলো। মিহু রান্নার জন্য সবজি কাটছিল। তখনই ওর হাত কেটে যাওয়াতে সে বর্তমানে ফিরে আসলো। বলে তাড়াতাড়ি হাত ঝাড়তে লাগলাম। তখনই কে যেন জ্বরের বেগে এসে আমার হাত ধরে তার মুখে নিয়ে নিল। তাকিয়ে দেখি মেঘ। ইস, কি ঢং দেখাচ্ছে, দেখো না। মুভি দেখে দেখে এই পদ্ধতি বের করেছে। কি মনে করে আমি কি কিছু বুঝি না নাকি? আমি অনেকক্ষণ ধরেই ওর পিছনে দাঁড়িয়ে দেখছিলাম, ও কি যেন ভাবছে আর আনমনেই সবজি কাটছে। তখনই ওর হাতটা কেটে গেল। আমি তাড়াতাড়ি যে ওর হাতটা মুখে নিয়ে নিলাম। আসলে এই কাহিনীটা আমি ফিল্মে দেখেই করলাম। ওনার কাছ থেকে টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। ওর রাগি চোখে ওর দিকে তাকালাম। দেখে কাজ করতে পারো না? না, পারি না। আর আপনি এখানে কি করছেন? কিছু না, চলো আমার সাথে। পারবো না। সবকিছুতেই না শুনতে আমার ভালো লাগে না, চলো। ওনার ধমক খেয়ে আমি মনে হয় আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। বেটা বজ্জাত জানি কোথাকার। আমি আর কিছুই না বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। উপরে এসে ওর হাত ব্যান্ডেজ করে দিলাম। যাও, এবার রান্না করো তাড়াতাড়ি। বলে উঠে চলে আসলাম আর তাড়াতাড়ি রান্না করে নিলাম। তারপর ওনাকে খেতে ডাকলাম। খাবার কে সার্ভ করবে? আমি। আশেপাশে আর কাউকে কি তুমি দেখতে পাচ্ছ? রাগে চোখে ওনার দিকে তাকিয়ে খাবার সার্ভ করে দিলাম।
মেঘ খেয়ে নিয়ে উঠে চলে গেল। মিহু আজকে রাতে আর ডিনার করলো না, ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমালে ভালো লাগবে, তাই ও সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে আসলো। এসে দেখে মেঘ বেডের এক সাইডে আতশোয়া হয়ে ল্যাপটপে কি যেন করছে। মিহু যে এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। মেঘকে দেখে কিছু বললো না, কারণ মিহু ওকে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই সকালে মিহুর ঘুম ভেঙে যায়, ও উঠে দেখে ওর পাশে কেউ নেই। মিহু ওতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে যা দেখে আর যা শুনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মিহু নিচে গিয়ে দেখে যে নীলা আর মেঘ কথা বলছে। ভাইয়া, তুই কি কাজটা ঠিক করলি? ভুল কিছু করেছি বলে তো আমার মনে হয় না। ভাইয়া, আমি তো ছোট বোন, তুই আমাকেও এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করলি না? দেখো, মিহুকে আমি ভালোবাসি, কিন্তু ও যেটা বোঝে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই 2টা বছর আমার কি অবস্থা হয়েছিল তা কি তুই দেখিসনি? ভাই, তাই বলে তুই ওকে এইভাবে ছেড় দিয়ে নিয়ে আসবি? এছাড়া আর কোনো উপায় ছিল না। নীল তো মিহুকে পুরো পাগলের মতো খুঁজেছে, ওকে সামলানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। ওকে সামলানোর জন্য তুই আসিস, তুই যে ওকে বোঝা, দেখবি ও ঠান্ডা হয়ে যাবে। এটা মিহুর ব্যাপার ভাইয়া, নীল এত ইজিলি মানবে না আর ঠান্ডাও হবে না। আরে বাদ দে, তাহলে ওকে আমি দেখে নিব নে। মিহু কোথায়? উপরে ঘুমাচ্ছে। ও যদি জানে আমি তোর বোন আর আমিও তোকে হেল্প করেছি ওকে খুঁজে বের করতে, তাহলে আমাকে সারা জীবনের মতো ভুল বুঝবে, আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিবে। আর নীল, ও আমার থেকে অনেক দূরে চলে যাবে ভাইয়া। আমি তো কথা শুনে পুরো সপ্তম আকাশ থেকে পড়লাম। মনে হলো নীলা মেঘের বোন, নীলাই মেঘের সাথে মিলে আমাকে খুঁজে মেঘের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা কিভাবে করতে পারলো? নীলা! মিহুর গলার আওয়াজ শুনে মেঘ আর নীলা তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো মিহু দাঁড়িয়ে আছে। মেঘ আর নীলা একবার একে অপরকে দিকে তাকিয়ে আবারও মিহুর দিকে তাকালো। মিহু, আমি আসলে হাত দেখিয়ে ওকে থামতে বললাম। যা বোঝার আমি বুঝে গিয়েছি। ভালোই প্রতিদান দিলি ফ্রেন্ডশিপের। আই জাস্ট স্পিচলেস। কি বলবো তোকে, কিছুই বুঝে উঠতে পারছি না। বাট একটা কথা বলবো, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকে থেকেই শেষ বলে উপরে চলে গেলাম। মিহু দাঁড়া। মিহু ভাইয়া, মিহু আমাকে ভুল বুঝলো। পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হুম, তুই যা এখন। আচ্ছা। মেঘ উপরে যেয়ে দেখলো মিহু নেই, তাই ব্যালকনিতে চলে গেল। আজও মিহু সেই 2 বছর আগের মতোই ব্যালকনির দোলনায় বসে হাঁটুর উপরে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিহু, মিহু। মিহু কোনো জবাব দিল না। ও এখনো সেইভাবে হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেঘ যেয়ে মিহুর পাশে বসলো, মিহুর মাথায় হাত রাখলো। মিহুর সাথে সাথে মেঘের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। প্রবলেম কি আপনার? আপনি কি পেয়েছেন? কি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার যখন যা মনে চেয়েছে আপনি আমার সাথে তাই করেছেন। প্রথমে আমাকে ভালো লেগেছে বলে আমার ভাইকে মারার হুমকি দিয়ে আমাকে বিয়ে করলেন, তারপর জোর করে কিস করলেন, আর এরপর আপনার বোনকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে ঠকালেন। আমার ফ্যামিলিকে মারার হুমকি দিয়ে আমাকে এখানে নিয়ে এলেন, আর আমার ফুল লাইফটা হেল করে দিয়েছেন। তাহলে আর কি চাই আপনার? এই থেকে ভালো হতো যদি আপনি আমাকে মেরে ফেলতেন। এত কিছু আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না, বুঝছেন আপনি? অবশ্য আপনাকে বুঝিয়ে লাভ নেই, আপনার মতো একজন মাফিয়া এর থেকে ভালো আর কি বা করতে পারি। শুধু তফাৎ হচ্ছে একটাই, সেটা হলো অন্য সব মাফিয়ারা বিয়ে না করে জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েদের ভোগ করায়, আর আপনি আমাকে বিয়ে করে ভোগ করার চেষ্টা করছেন। আমার প্রয়োজন পুরিয়ে গেলে আপনিও আমাকে ছেড়ে দিবেন, আমি সব বুঝি। মেঘ এতক্ষণে মিহুর কথা শুনছিল, রাগে ওর 2 চোখ লাল হয়ে গেছে। মেঘ এত পরিমাণ রেগে আছে যে ফর্সা হওয়াতে ওর ফুল ফেস লাল হয়ে গেছে। মেঘ আর সহ্য করতে না পেরে মিহুর 2 বাহু অনেক জোরে চেপে ধরে দেওয়ালের সাথে অনেক জোরে লাগিয়ে ধরে। মিহু ব্যথা পেয়ে বলে উঠল। মিহু মেঘের চোখের দিকে ভয়ে তাকাতে পারছে না। মেঘের চোখেও পানি চলে এসেছে মিহুর কথা শুনে।
তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করতে পারো না? আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি কি একটুও বোঝো না? আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তুমি কি বললে আমি তোমাকে ভোগ করার জন্য বিয়ে করেছি? আমার যদি তোমাকে ভোগ করার ইচ্ছে থাকতো, তাহলে আমি সেটা তোমাকে বিয়ে না করে জোর করে তোমাকে তুলে নিয়ে গিয়ে করতে পারতাম। আর হ্যাঁ, আমি মাফিয়া। মাফিয়া মানে যে খারাপ লোক তা নয়। আমি যদি মাফিয়া হই, তাহলে তুমিও এই মাফিয়ার ওয়াইফ। তুমি আমার ভালোবাসাকে এত ছোট চোখে দেখবে আমি ভাবতেও পারিনি। এখন সত্যি আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে আমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে দেখার পর মনে হয়েছিল আমিও হয়তো কারো ভালোবাসা পেতে পারি, কিন্তু না, আমি মাফিয়া বলে আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, এমনকি তোমারও না। আর নীলা, ওর কোনো দোষই নেই, কারণ তোমার সাথে ও যখন ফ্রেন্ডশিপ করেছে তখন তো ও জানতোই না ব্যাপারে। একদিন কলেজে কিসের ফাংশন যেন ছিল, ওই দিন তোমার অনেকগুলো পিক তুলেছিলাম, আরও সেই পিকগুলো আমাকে পাঠিয়ে বলেছিল যে তুমি ওর নিউ ফ্রেন্ড। তখনই আমি তোমাকে দেখি আর নীলাকে সব জানাই। তারপর থেকে নীলা তোমার সব খোঁজখবর আমাকে দিত। আই লাভ ইউ মিহু, বাট ইউ ডোন্ট লাভ মি। ইন ফার্স্ট ইউ ডোন্ট ডিজার্ভ মি। আমার ভুল যে তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকে বরাবরই দূরে সরিয়ে দিয়েছো। মেঘ কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। মিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর কোনো গার্ডসও নেয়নি সাথে। মিহু মেঘের বলা কথাগুলো ভাবতে ভাবতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে কাঁদতে লাগলো। শাওয়ারের পানিতে মিহুর চোখের পানি মিলে যাচ্ছে। মিহু সত্যি চায়নি মেঘ এতটা কষ্ট পাক। মেঘ মিহুকে নিয়ে এতটা ভালোবাসে সেটা মিহুর জানা ছিল না। জানা থাকলে হয়তো মিহু মেঘকে এতটা কষ্ট কখনোই দিত না। মেঘ যে মিহুকে ভালোবেসে ভুল করেছে এটা ভাবতেই মিহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মিহু মেঘকে ডিজার্ভ করে না এটা ভাবতেই মিহুর চোখের পানিগুলো আরো বেশি করে ঝরে পড়ছে। মিহু এখন অনুভব করতে পারছে যে ওর মেঘের প্রতি একটু হলেও ফিলিংস আছে মনের মধ্যে। সেটা কখন কিভাবে তৈরি হয়েছে তা বলা মুশকিল। এভাবে মিহু প্রায় 2 ঘন্টার মতো শাওয়ারের পানিতে ভিজেছে। রাতে মিহু চুপচাপ ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেঘ কেন এখনো ফিরছে না। মিহু ওখানে বসে ঘুমিয়ে পড়ল। মেঘ প্রায় রাত 2:30-এর দিকে বাসায় আসলো। রুমে এসে দেখে মিহু নেই। হঠাৎ মেঘের চোখ দুটো ব্যালকনিতে আটকে গেল। মিহু ব্যালকনিতে বসে ঘুমাচ্ছে আর ওর চুলগুলো বাতাসে উড়ে এসে ওর মুখে পড়ছে। হালকা চাঁদের আলোয় মিহুকে দেখতে অনেক মায়াবী লাগছে। ভাবতে মেঘের ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে। মেঘ মিহুর সামনে যেয়ে আলতো করে ওর চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দেয়। মেঘের ছোঁয়া পেয়ে মিহু ঘুমের মধ্যে একটু শিউরে উঠল। মেঘ খেয়াল করলো মিহুর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। মিহুর এই অবস্থাটা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেঘ বুঝতে পারছে যে ও মিহুকে সকালে যা বলেছে তার জন্য মিহু কান্না করেছে। মেঘ মিহুকে নিয়ে বেডে শুয়ে দিল আর মেঘ নিজে গিয়ে ব্যালকনিতে বসলো। সারাটা রাত এভাবে কাটলো। মেঘ সারা রাত ব্যালকনিতে বসে মিহুর দিকে তাকিয়েছিল। সকালে কখন যে ওর চোখটা লেগে গিয়েছে ওই জানে না। মিহু সকালে ঘুম থেকে উঠে দেখে ও বেডে। ব্যালকনিতে তাকিয়ে দেখে মেঘ ব্যালকনিতে ঘুমিয়ে আছে। মিহুর আর বুঝতে বাকি রইল না যে মেঘই ওকে বেডে এনে শুয়ে দিয়েছে। মিহু উঠে গুটিসুটি পায়ে মেঘের কাছে গেল। মেঘের দিকে কিছুক্ষণ অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহু। তারপর হাত দিয়ে মেঘের চুলগুলো একটু এলোমেলো করে দেয়। তাতে মেঘ একটু বিরক্ত বোধ করে ঘুমের মধ্যেও। মিহু একটা মুচকি হাসি দিয়ে মেঘের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর মিহু শাওয়ার নিয়ে বের হয়ে নিচে চলে যায় মেঘের জন্য কফি বানাতে। মিহু এসব কেন করছে তা সে নিজেও জানে না। শুধু এইটুকু জানে যে মেঘের জন্য তার মনের কোণে একটু হলেও ফিলিংস আছে। হয়তো তা থেকেই এই কাজগুলো করছে। মিহু নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে উপরে গেল। যে দেখে মেঘ এখনো ঘুমাচ্ছে। মিহু কিছুটা অবাক হলো, কারণ মেঘ এতক্ষণ কখনো ঘুমায় না। মিহু যে মেঘের হাতটা আলতো করে ধরার সাথে সাথে মিহু একটা বড় সড়ো শক খেল। তাহলে মেঘের পুরো শরীর গরম হয়ে আছে জ্বরের কারণে। মিহু তাড়াতাড়ি কোনোভাবে মেঘকে ধরে নিয়ে বেডে শুয়ে দিল। ওর গায়ে কম্বল টেনে দিল। মেঘের শরীর প্রচন্ড রকম গরম হয়ে আছে। মিহু কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। ও তাড়াতাড়ি নিচে নেমে গেল। নিচে গিয়ে ড্যানিকে খুঁজতে লাগলো। মিহু দেখলো ড্যানি বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ির সাথে হালান দিয়ে তাড়াতাড়ি ড্যানির কাছে গেল। ড্যানি, তুমি তাড়াতাড়ি একটু ডক্টরকে ফোন করে এখানে আসতে বলো। কিন্তু কেন ম্যাম? ড্যানি, তোমার স্যারের প্রচন্ড জ্বর এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে খবর দাও। ওকে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি স্যারের কাছে যান।
বলে আবার দৌড়ে মেঘের কাছে চলে আসলাম। ডক্টর না আসা পর্যন্ত আমার চুপচাপ বসে থাকলে চলবে না, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, ডক্টর না আসা পর্যন্ত আমি বরং ওনার মাথায় জলপট্টি দিই। তাড়াতাড়ি করে যে একটা বাটিতে করে ঠান্ডা পানি আর একটা কাপড় নিয়ে আসলাম আর ওনার পাশে বসে জলপট্টি দিতে লাগলাম। তখন উনি কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন। মিহু, আই লাভ ইউ, প্লিজ ডোন্ট লিভ মি মিহু, আই এম সরি মিহু, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি লাভ ইউ। মেঘ সেই তখন থেকে কি যেন সব বলছে, সব অস্পষ্ট শোনাচ্ছে। তখনই গেটের বাহির থেকে ড্যানি গেটে নক করলো।